তো দেখো গত ক্লাসে আমরা অ্যারোমেটিক যৌগ কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বিভিন্ন ধরনের বেঞ্জিন সংজাত যৌগের নাম শিখব। যেমন ধরো বেঞ্জিন বলে যদি CH3 থাকে তাকে আমরা বলি টলুইন, এটাকে বলা হয় টলুইন। আবার বেঞ্জিন বলে যদি NO2 থাকে তাহলে এটাকে বলা হয় নাইট্রোবেঞ্জিন। যদি NH2 থাকে তাহলে এটাকে বলা হয় অ্যানিলিন। যদি এখানে CH3 থাকে তাহলে এটাকে বলা হয় কিউমিন। OH থাকলে আমরা বলবো ফেনল। বেঞ্জিন বলে যদি Cl থাকে তাহলে বলা হয় ক্লোরোবেঞ্জিন। বেঞ্জিন বলে যদি N2+Cl- তাহলে এটাকে বলা হয় বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর বেঞ্জিন বলে যদি SO3H গ্রুপ থাকে তাহলে বলবো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এরকম বিভিন্ন বেঞ্জিন সংজাত যৌগ আমাদের আছে, এগুলো একটু নাম মনে রাখবে। এবার দেখো বেঞ্জিনের ক্ষেত্রে আমরা যে বিক্রিয়া কৌশল দেখতে পাই, বেঞ্জিনের ক্ষেত্রে যে বিক্রিয়া হয় সাধারণত দেখতে পাওয়া যায় যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেঞ্জিন এর সাধারণ বিক্রিয়া কৌশল হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কমন রিয়াকশন অফ বেঞ্জিন ইজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তা বিক্রিয়ার কৌশল কীভাবে হয় একটা জেনারেলভাবে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি বেঞ্জিন নিলাম, ইলেকট্রোফাইল মানে যেগুলোর ইলেকট্রনের ঘাটতি থাকে তোমাদের শেখানো হয়েছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, তাহলে সেটাকে ইলেকট্রোফাইলকে আমরা E+ দিয়ে ডিনোট করছি। আর বেঞ্জিনের এরকম ধরো কার্বন একটা হাইড্রোজেন অ্যাটম উপস্থিত আছে, তা এই পাই ইলেকট্রন গিয়ে কী করে প্রথমেই E+ সঙ্গে যুক্ত হয়। তাহলে পাবো কি এখানে H, এখানে E, আর যেহেতু পাই ইলেকট্রনটা এখানে টেনে নিয়েছে তার জন্য এই কার্বনে প্লাস চার্জ তৈরি হবে। পরবর্তীতে রেজোনেন্স দেখতে পাওয়া যাবে। রেজোনেন্সের ফলে প্লাস চার্জটা এখানে আসবে, তারপরে এখানে আসলো, আর শেষ ধাপে এই CH বন্ডের ইলেকট্রনটা বেরিয়ে যায় আর বেঞ্জিন রিংয়ে তোমার E অর্থাৎ ইলেকট্রোফাইল যেটা সেটা যুক্ত হচ্ছে। তাহলে এটা হচ্ছে বেঞ্জিনের ক্ষেত্রে জেনারেল রিয়াকশান মেকানিজম। আমাদের যে বেঞ্জিনের রিয়াকশান আছে তোমাদের সিলেবাসে, যেমন ধরো হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেল-ক্রাফট রিয়াকশান, সব বিক্রিয়াগুলোই এই রকম মেকানিজমের মাধ্যমেই ঘটবে। এবার দেখো
তোমরা জানো যে একটা বেঞ্জিন রিংয়ে কোনো একটা সাবস্টিটিউট যদি থাকে, ধরে নাও এ একটা সাবস্টিটিউট, তাহলে এর সাপেক্ষে এই পাশের পজিশনগুলোকে আমরা বলি অর্থ পজিশন। এই পজিশনগুলোকে বলা হয় মেটা পজিশন, আর অপোজিট সাইডে যে পজিশনটা থাকে তাকে বলা হয় প্যারা পজিশন, প্যারা অবস্থান। তাহলে একটা গ্রুপের সাপেক্ষে আমরা দুটো অর্থ, দুটো মেটা এবং একটা প্যারা অবস্থান পাই। তা এখন একটা বেঞ্জিন রিংয়ে যদি একটা গ্রুপ এ গ্রুপ যদি আগে থেকে উপস্থিত থাকে, সেই গ্রুপটা নতুন যে ইলেকট্রোফাইল আসবে সেটাকে ডাইরেক্ট করে যে সেটা কোন পজিশানে, বেঞ্জিন রিংয়ের কোন পজিশানে এসে যুক্ত হতে পারবে। যদি অর্থতে আসে বা প্যারাতে আসে, একই গ্রুপের উপস্থিতিতে অর্থ বা প্যারা হয় একই জাতীয় এক বিশেষ ধরনের গ্রুপের জন্য, তাহলে এ গ্রুপটা তখন হয়ে যাবে কি অর্থ প্যারা নির্দেশক। আর যদি দেখো যে এই গ্রুপটার উপস্থিতিতে ইলেকট্রোফাইলটা মেটা অবস্থানে এসে যুক্ত হচ্ছে, তখন আমরা ওই এ গ্রুপটাকে বলবো মেটা নির্দেশক। তাহলে অর্থ প্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক দুভাবে আমরা বেঞ্জিন বলয়ে যে সাবস্টিটিউট থাকে তাকে ভাগ করি। তাহলে প্রথমে আমরা আসছি অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ অর্থাৎ কোন গ্রুপগুলো বেঞ্জিন রিংয়ে কোনো একটা ইলেকট্রোফাইলকে অর্থ বা প্যারা অবস্থানে আসতে সাহায্য করবে। ধরো তুমি এখানে নিলে একটা গ্রুপ OCH3, তাহলে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার ইলেকট্রন থাকলে এই রেজোনেন্স হবে। রেজোনেন্সের জন্য দেখো অর্থ অবস্থানে একবার ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, আবার এইটা যখন এখানে আসবে তখন এটা আবার খুলে যাবে, আবার এটা যখন খুলে যাচ্ছে তাহলে আমরা দেখছি কি ইলেকট্রন ডেনসিটিগুলো দেখো OCH3 গ্রুপের জন্য একবার অর্থ অবস্থানে একবার প্যারা অবস্থানে বাড়ছে। তাহলে অর্থ অবস্থানে একবার এবং প্যারা অবস্থানে একবার ইলেকট্রন ডেনসিটি বাড়ছে। তাহলে আমরা এখানে কি বলছি যে রিঅ্যাকশানগুলো হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান, অর্থাৎ E+, অর্থাৎ যাদের প্লাস চার্জ আছে তারা যুক্ত হবে। তাহলে এই বেঞ্জিন রিংয়ের অর্থ মেটা প্যারা তিনটে যে অবস্থান, তার মধ্যে দেখো অর্থ এবং প্যারা পজিশানে নেগেটিভ চার্জ ডেন্সিটি বাড়ছে। কোন গ্রুপের উপস্থিতিতে? যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে ইলেকট্রোফাইলগুলো মেটা পজিশনের তুলনায় অর্থ বা প্যারা পজিশনে সহজেই যুক্ত হবে। তাহলে এটার ক্ষেত্রে আমি যদি OCH3 সঙ্গে E+ রিঅ্যাকশান করি, তাহলে ইলেকট্রন ডেন্সিটিটা যেহেতু এখানে আসছে, এই পাই ইলেকট্রনটাকে কী হবে? E+ সঙ্গে যুক্ত হবে। তাহলে আমরা প্রোডাক্ট পেয়ে যাব কি, এইখানে E আসবে, এখানে OCH3 হবে। তাহলে ইলেকট্রোফাইলটাকে যেহেতু অর্থ পজিশানে অথবা প্যারা পজিশানে একই ব্যাপার, কারণ দেখো এখানে অর্থতে নেগেটিভ চার্জ হচ্ছে অথবা প্যারাতে নেগেটিভ চার্জ হচ্ছে। তাহলে যেহেতু অর্থ বা প্যারা পজিশানে ঋণাত্মক আধানের ঘনত্বটা বাড়িয়ে দিচ্ছে, তার জন্য ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলোকে আমরা বলি অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে কি কি হতে পারে? যেমন ধরো CH3 হতে পারে, হ্যালোজেনগুলো হতে পারে, ক্লোরিন ব্রোমিন এই সমস্ত, তারপরে OH মূলক হতে পারে, NH2 হতে পারে, NCH3 হতে পারে। তাহলে এরকম যে গ্রুপগুলো থাকে যাদের ক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রন থাকে, ইলেকট্রন ডোনেট করে বেঞ্জিন রিংয়ে, তারা কিন্তু অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। এবার দেখো আমরা চলে আসছি
মেটা ডাইরেক্টিং গ্রুপ। মেটা ডাইরেক্টিং গ্রুপ অর্থাৎ মেটা পজিশন ইলেকট্রনকে আসতে যদি সাহায্য করে তাহলে আমরা বলবো মেটা ডাইরেক্টিং গ্রুপ। কখন হবে? ধরো বেঞ্জিন বলের সঙ্গে তুমি একটা NO2 গ্রুপ জুড়ে দিলে, তোমরা একটা জিনিস দেখেছো, এর আগেও শিখিয়েছি, এখানে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রন পেয়ারটা বা ইলেকট্রনটা অক্সিজেনের দিকে চলে গেল। তাহলে অক্সিজেনের দিকে চলে গেলে আমরা কি পাবো? এই হলো। এর ফলে দেখো পাই ইলেকট্রন এই ধারে চলে গেল, তাহলে এখানে প্লাস চার্জ, আবার এই পাই ইলেকট্রন এখানে গেল, আবার পাই ইলেকট্রন এখানে চলে আসে। তাহলে দেখো এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি কি যে অর্থ এবং প্যারা পজিশানগুলোতে প্লাস চার্জ জেনারেট হচ্ছে। তাহলে প্লাস চার্জ যদি তৈরি হয় তাহলে ইলেকট্রোফাইলগুলো তো নিজেরাও ধনাত্মক আধানযুক্ত, তাহলে তারা কিন্তু আর অর্থ বা প্যারা অবস্থানে এসে যুক্ত হতে চাইবে না। তখন দেখো তুলনামূলকভাবে মেটা পজিশানটা কম্পেয়ার যদি করি তাহলে মেটা পজিশানে দেখো কোনো রকম প্লাস চার্জ তৈরি হচ্ছে না, ধনাত্মক আধানের ঘনত্ব বাড়ছে না। যেহেতু প্লাস চার্জ ডেন্সিটি মেটা পজিশানে নাই, মেটা পজিশানে যেহেতু ধনাত্মক আধান আসছে না, তার জন্য আমরা বলবো কি তুলনামূলকভাবে অর্থ প্যারার তুলনায় মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে। তার জন্য এরকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে তাহলে নতুন যে ইলেকট্রোফাইলটা আসবে সেটা কিন্তু মেটা অবস্থানে এসে যুক্ত হবে। যেমন আমরা যদি এর সঙ্গে E+ রিয়াকশান করি তাহলে এবার দেখব কি তুলনামূলকভাবে মেটা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, তার জন্য E+টা এইখানে এসে যুক্ত হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করছে। তাহলে মাথায় রাখবে যে সমস্ত গ্রুপগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তারা মেটা নির্দেশক গ্রুপ। তাহলে কি কি হতে পারে? NO2 তো হবেই, তাছাড়াও ধরো COOH, CF3, CHO, CH3, এই সমস্ত গ্রুপগুলোকে আমরা বলবো কি মেটা ডাইরেক্টিং গ্রুপ। তোমরা বইয়ে দেখবে আর অনেক গ্রুপের নাম পেয়ে যাবে। তাহলে মেটা ডাইরেক্টিং গ্রুপ বলতে আমরা বুঝছি যে সমস্ত গ্রুপগুলো বেঞ্জিন রিংয়ে নতুন কোনো ইলেকট্রোফাইলকে মেটা পজিশনে আসতে সাহায্য করে তাদেরকে আমরা বলছি মেটা ডাইরেক্টিং গ্রুপ বা মেটা নির্দেশক গ্রুপ। এবার দেখো আমরা আলোচনা করব যে কি কি উপায়ে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারি। প্রিপারেশন অফ বেঞ্জিন। দেখো আমরা অ্যাসিটিলিন তাকে সিউ বা এফিনল এর মধ্যে দিয়ে যদি 600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি, দেখবে আমরা অ্যালকাইন যখন পড়াচ্ছেন তখন শেষ রিয়াকশান অ্যালিফেটিক হাইড্রোকার্বনের এটা দিয়ে শেষ করা হয়েছিল। তাহলে এরা 3 অণু জুড়ে যায়, দিয়ে তৈরি করে বেঞ্জিন। 3 অণু জুড়ে দিয়ে তৈরি করবে বেঞ্জিন। তাহলে এটা একটা পদ্ধতি।
আবার ধরো বেঞ্জিন রিংয়ে যদি OH থাকে, এটাকে বলা হয় ফেনল। এটা হচ্ছে অ্যাসিটিলিন, ফেনল। এটাকে জিঙ্ক ডাস্ট আর রিফ্লাক্স, জিঙ্ক চূর্ণ দিয়ে যদি পাতন করি, তাহলে OH গ্রুপটা বেঞ্জিন বলয় থেকে চলে যায়, তাহলেও ফেনল থেকে পাওয়া যাচ্ছে বেঞ্জিন। আবার দেখো বেঞ্জয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সোডিয়াম বেঞ্জয়েট, এটাকে COONA, এই গ্রুপটাকে দেখো আমরা ডিকার্বক্সিলেশন করতে পারি, NaOH CO সহযোগে উত্তপ্ত করব। তাহলে এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে, যেটা পরবর্তীতে হাইড্রোলিসিস করলে তৈরি হবে বেঞ্জিন। আবার দেখো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেঞ্জিন তার সঙ্গে N2+ Cl-, এটাকে যদি তুমি H3PO2 আর জল যোগ করো, তাহলেও বেঞ্জিন ফর্মেশন হবে। বা এটার মধ্যে যদি তুমি ইথানল দিয়ে দাও, CH3CH2OH, তাহলেও বেঞ্জিন গঠন হবে। আবার বেঞ্জিন বলয়ে যদি SO3H মূলক থাকে, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, এটাকে জল দিতে হবে, দিয়ে তাপ দিতে হবে, ফোটাতে হবে, তাহলেই বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকেও তৈরি হয় বেঞ্জিন। আবার ধরো যদি তোমার ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড C6H5MgCl, এটার সঙ্গে জলের বিক্রিয়া করো, দেখবে গ্রিগনাটের সঙ্গে জলের বিক্রিয়া আমরা অ্যালকেন ফর্মেশন করেছিলাম, ঠিক সেই একই রকম এটাও একটা গ্রিগনাট, ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটাকে যদি জল দেওয়া হয়, তাহলে এখান থেকেও তৈরি হবে বেঞ্জিন। তাহলে এই পদ্ধতিগুলোর সাহায্যে আমরা কেমিক্যালি বেঞ্জিন প্রিপারেশন করতে পারব। নেক্সট আমরা আসছি রিঅ্যাকশন অফ বেঞ্জিন, বেঞ্জিনের রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিস অফ বেঞ্জিন। প্রথমে আমরা বলছি নাইট্রেশন অফ বেঞ্জিন। বেঞ্জিনের সঙ্গে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডকে মিশিয়ে যদি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করো, তাহলে বেঞ্জিন রিংয়ে একটা NO2 গ্রুপ সাবস্টিটিউট হয়। তখন এই বিক্রিয়াটাকে বলছি নাইট্রেশন অফ বেঞ্জিন বা নাইট্রোবেঞ্জিন। তৈরি হয়ে গেল কি নাইট্রোবেঞ্জিন। তা রিঅ্যাকশনটা কিভাবে হয়? সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এদের মধ্যে প্রথম ধাপে রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশনে এরকম তৈরি হয়, এখান থেকে H+টা এই এই OH এর সঙ্গে যুক্ত হয়, তাহলে আমরা পাচ্ছি HO
SO3 মাইনাস প্লাস N ডাবল বন্ড O H2 প্লাস। এবার এই যেটা তৈরি হলো, এখান থেকে একটা জলের অণু বেরিয়ে যায়, দিয়ে তৈরি হয় NO2 প্লাস প্লাস H2O। এই NO2 প্লাসটাই হচ্ছে এখানকার ইলেকট্রোফাইল। পরীক্ষায় তোমাদের গোটা মেকানিজম হয়তো আসবে না, যদিও এটা এখন এবছর বাদই আছে, তা গোটা মেকানিজম তোমাদের আসবে না। আসবে কি, যে নাইট্রেশন রিয়াকশানের ইলেকট্রোফাইলটা কি। তো এই নাইট্রেশন রিয়াকশানের ইলেকট্রোফাইল হচ্ছে NO2 প্লাস। এবার এই NO2 প্লাস কীভাবে রিয়াকশান করবে, এরপরে আমরা যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন জেনারেল টার্ম দেখিয়েছিলাম সেইটা। NO2 প্লাস, এই পাই ইলেকট্রন গিয়ে এর সঙ্গে যুক্ত হবে, রেজোনেন্স পাবো, রেজোনেন্স পেলাম। তাহলে একাধিক রেজোনেন্স গঠনের পরে তুমি পেলে কি, এখানে প্লাস আর এই অবস্থায় আছে, আর এইখানে এই যে SO3H মাইনাসটা তৈরি হয়েছে, SO3H মাইনাস তৈরি হয়েছে, এই SO3H মাইনাস এই অক্সিজেনটা এখান থেকে CH ইলেকট্রনটাকে টেনে নেবে, আর এখানে একটা বন্ধন গঠন হবে। দিয়ে দেখব বেঞ্জিন বলয়ে একটা NO2 গ্রুপ একটা H-কে প্রতিস্থাপিত করছে, সাবস্টিটিউট করছে, দিয়ে তৈরি হচ্ছে নাইট্রো বেঞ্জিন। তাহলে এভাবে আমরা বেঞ্জিন থেকে নাইট্রেশন করে নাইট্রো বেঞ্জিন গঠন করতে পারি। কৌশল দেখে রাখবে, কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে এইগুলো সচরাচর জানতে চাই, গোটা কৌশল পরীক্ষা পারপাসে খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর মাথায় রাখবে, এই নাইট্রেশন বিক্রিয়ায় একটা NO2 গ্রুপ প্রবেশ করানোর পরে বেঞ্জিন বলে যদি আরও একাধিক NO2 গ্রুপ প্রবেশ করাতে চাও, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, আস্তে 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 টেম্পারেচার, কনসেন্ট্রেশন অ্যাসিডের বাড়াতে হয়। কেন বাড়াতে হয়, কারণ তোমরা জানো যে NO2 গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন আকর্ষী গ্রুপ। তাহলে বেঞ্জিন বলে ইলেকট্রন ডেনসিটি কিন্তু কমে যাচ্ছে, আর এখানে যুক্ত হবে কি ইলেকট্রোফাইল, আর একটা NO2 আসছে, মানে আরেকটা ইলেকট্রোফাইল আসবে। তার জন্য নাইট্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে বেঞ্জিন রিংয়ের সক্রিয়তা হ্রাস পাচ্ছে। তাহলে এরপরে যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে নিতে হবে ফিউমিং HNO3 কনসেন্ট্রেট H2SO4 আর 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করতে হবে। তাহলে দেখা যাবে বেঞ্জিন রিংয়ে আর একটা NO2 গ্রুপ এসে যুক্ত হবে, কিন্তু NO2 যেহেতু মেটা ডাইরেক্টিং গ্রুপ, তার জন্য NO2টা তারপরে এটার সাপেক্ষে একটা মেটা অবস্থানে এসে যুক্ত হচ্ছে। আর এটাকে যদি ফিউমিং HNO3 ফিউমিং H2SO4 আর 4 to 5 ডেজ, 4 থেকে 5 দিন ধরে রিফ্লাক্স করা হয়, তখন বেঞ্জিন রিংয়ে আর একটা NO2 প্রবেশ করবে, সেটাও দেখো এটার সাপেক্ষেও মেটা এবং এটার সাপেক্ষেও মেটা এই অবস্থানে এসে যুক্ত হয়। তখন এটাকে বলা হয় ট্রাই নাইট্রো বেঞ্জিন, বা সংক্ষেপে বলবো TNB। আর এই বেঞ্জিন রিংয়ে যদি আমি নাইট্রেশন করি, NO2 গ্রুপটাকে তো প্রবেশ তো করালাম, এবার এই NO2 গ্রুপটাকে কী হবে, অপসারণ করব। তাহলে NO2 গ্রুপের
অপসারণ, ডিসপ্লেসমেন্ট অফ NO2 গ্রুপ। মাথায় রাখবে নাইট্রোবেনজিনকে যদি SnHCl দিয়ে হিট করা হয়, টিন আর HCl, তাহলে এটা পরিণত হয় অ্যানিলিনে, NH2। পরবর্তীতে এই অ্যানিলিনকে যদি NaNO2 আর ডাইলিউট HCl দেওয়া হয়, তাহলে তৈরি হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন রিং, তার সঙ্গে N2+ Cl-। আর এটাকে যদি তুমি ইথানল দিয়ে দাও, CH3CH2OH, তাহলে একটু আগে দেখলে প্রিপারেশনে বললাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন হয়, তাহলে এখানেও বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন ফর্মেশন হয়ে যাবে। তাহলে আমরা NO2 গ্রুপকে কিন্তু এই পদ্ধতির সাহায্যে সরাতে পারবো। তাহলে এটা হয়ে গেল নাইট্রো গ্রুপের অপসারণ। নেক্সট আমরা আসছি হ্যালোজেনেশন বিক্রিয়া, হ্যালোজেনেশন রিঅ্যাকশন। বেনজিন, তার সঙ্গে হ্যালোজেন আর Fe ডাস্ট অর FeX3 এরকম কিছু একটা নিতে হবে। তাহলে তোমার বেনজিন রিংয়ে একটা X গ্রুপ বসে যাবে। যেমন ধরো বেনজিনের সঙ্গে ক্লোরিন আর Fe চূর্ণ নিলে তৈরি হয় ক্লোরোবেনজিন বা FeCl3ও নিতে পারো। বেনজিনের সঙ্গে ক্লোরিন এবং Fe চূর্ণ দিলে বা FeCl3 দিলে তৈরি হয় ক্লোরোবেনজিন। একই রকমভাবে ব্রোমিন Fe চূর্ণ দিলে হয়ে যাবে ব্রোমোবেনজিন। তাহলে এই যে হ্যালোজেনেশন হলো, কীভাবে হয়, বিক্রিয়া কৌশলটা কী আর ইলেকট্রোফাইলটা কী সেটা একটু জেনে নিই। রিঅ্যাকশন মেকানিজম, ক্লোরিনেশন দেখাচ্ছি, FeCl3 দেওয়া হয়েছে, আর তুমি যদি শুধু Fe দাও তাহলেও সেই ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে আগে FeCl3 ফর্মেশন হবে। আর যদি তুমি FeCl3 নাও তাহলে FeCl3 বা সরাসরি ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে। কীভাবে করে? এই Fe হচ্ছে একটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট মলিকিউল, তার জন্য সিসেল বন্ডের ইলেকট্রন Feর দিকে চলে যায়, তখন তৈরি হয় Cl+ আর FeCl4-। তাহলে এই যে Cl+টা তৈরি হলো, এটাই হচ্ছে এখানকার ইলেকট্রোফাইল। তাহলে ক্লোরিনেশন বিক্রিয়া বা হ্যালোজেনেশন বিক্রিয়ায় X+ হচ্ছে ইলেকট্রোফাইল। এবার বিক্রিয়াটা ঠিক আগের মতনভাবেই করবো। তুমি ধরো এখানে একটা H দেখালে, Cl+, এই পা ইলেকট্রন গিয়ে Cl+ এর সঙ্গে অ্যাটাচ হলো, তাহলে পাওয়া গেল কি HCl, এই কার্বনের প্লাস, এটা এখানে আসলো, এখানে প্লাস, এটা এখানে আসলো, তাহলে HCl এখানটায় প্লাস। এবার এই যে FeCl4- ফর্মেশন হয়েছে, FeCl4- তৈরি হয়েছে, এইখান থেকে এ গিয়ে কি করবে, হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, এখান থেকে Cl- অ্যাবস্ট্রাক্ট করবে, আর এই পাই ইলেকট্রন এখানে তৈরি হলো। তাহলে আমি পেয়ে গেলাম কি, বেনজিন রিংয়ে Cl+ তৈরি হবে HCl, এখানকার H+ এখানকার Cl- এর সঙ্গে যুক্ত হবে, আর FeCl3 ফিরে পাওয়া গেল। তাহলে এই যে বিক্রিয়াতে দেখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এখানেও কিন্তু আমাদের ক্লোরিন বেনজিন রিংয়ে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করছে। নেক্সট দেখো হ্যালোজেন অপসারণ। হ্যালোজেন অপসারণ অর্থাৎ এই যে X গ্রুপ হিসাবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো প্রবেশ করে, এগুলোকে আমি সরাবো কী করে?
এক্স গ্রুপ থাকলে এটার সঙ্গে ম্যাগনেসিয়াম আর শুষ্ক ইথার এর বিক্রিয়া করবে, তাহলে তৈরি হবে কি MgX, আর পরবর্তীতে এই MgX এর সঙ্গে জলের বিক্রিয়ায় তৈরি হবে বেনজিন প্লাস MgOH, বেনজিন প্লাস MgOH। তাহলে এই পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু হ্যালোজেনটাকে বেনজিন বলয় থেকে অপসারণ করতে পারব। তাহলে এক্স এর জায়গায় ক্লোরিন থাকলেও যা হবে, ব্রোমিন থাকলেও তাই হবে, আয়োডিন থাকলেও একই করবে। নেক্সট দেখো একটা রিঅ্যাকশন, সালফোনেশন বিক্রিয়া, সালফোনেশন রিঅ্যাকশন। সালফোনেশন বিক্রিয়া করার জন্য বেনজিনের সঙ্গে তোমাকে দিতে হবে কনসেন্ট্রেট H2SO4 আর 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে বেনজিন রিংয়ে একটা SO3H গ্রুপ সাবস্টিটিউট করবে হাইড্রোজেনকে, দিয়ে আমরা পেয়ে যাচ্ছি বেনজিন সালফোনিক অ্যাসিড। এটাকে বলছি আমরা বেনজিন সালফোনিক অ্যাসিড। তো দেখো বেনজিন সালফোনিক অ্যাসিড কীভাবে প্রস্তুত হচ্ছে, কৌশলটা কি লক্ষ্য করো। সালফিউরিক অ্যাসিড 2 অণু নিতে হবে, এখানে ডবল বন্ড হয়ে যাবে। এই অক্সিজেনের লোন পেয়ার এখানকার হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে, দিয়ে তৈরি করে H2O প্লাস OH প্লাস OSO3H মাইনাস, কারণ H প্লাস নিয়ে নিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ চলে এসছে। এবার OH2 প্লাস আর SO3H এখানে একটা রিঅ্যাকশন হচ্ছে, জলের অণু বেরিয়ে গেল। তাহলে জলের অণু বেরিয়ে গেলে এরকম সালফারের মাথায় প্লাস চার্জ ফর্মেশন হচ্ছে। পরবর্তীতে সালফারের মাথায় যেই প্লাস চার্জ আসবে, সঙ্গে সঙ্গে এই OH বন্ডের ইলেকট্রন এইখানে চলে আসছে, দিয়ে তৈরি হয়ে যাচ্ছে ডবল বন্ড ও প্লাস H প্লাস। তাহলে এই যে SO3 মলিকিউলটা ফর্মেশন হলো, এটাই হচ্ছে সালফোনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ইলেকট্রোফাইল। পরীক্ষা খুব প্রশ্ন আসে যে সালফোনেশন বিক্রিয়া ইলেকট্রোফাইলটা কি। সালফোনেশন বিক্রিয়ায় ইলেকট্রোফাইল হচ্ছে SO3 অণু, SO3 মলিকিউল, এটাই হচ্ছে সালফোনেশন রিঅ্যাকশনে ইলেকট্রোফাইল। এবার দেখো এই SO3 মলিকিউলটা বেনজিন রিংয়ের সঙ্গে রিঅ্যাকশন করবে। এই পাই ইলেকট্রন গিয়ে সালফারকে অ্যাটাক করবে, এরকম গঠন হলো। পাই ইলেকট্রন এখানে গেল, এখানে প্লাস হবে, পাই ইলেকট্রন এখানে আসবে, এখানে প্লাস হবে। তাহলে এখানে আমরা এরকম ভাবে দেখাচ্ছি। এখানে প্লাস চার্জ তৈরি হয়েছে। শেষ ধাপে একটা H প্লাস ছাড়বে আর একটা H প্লাস অ্যাকসেপ্ট হবে, অর্থাৎ এই H প্লাসটা এখানে আসবে, সেই H প্লাসটা আবার এই অক্সিজেন গ্রহণ করবে,
দিয়ে আমরা পেয়ে যাব SO3H। তাহলে এইভাবে তৈরি হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন রিংয়ে SO3H মূলকটা যুক্ত হয়ে গেল। এবার যদি তুমি SO3H গ্রুপকে অপসারণ করতে চাও, তাহলে কি করবে? এটাকে জল দিয়ে উত্তপ্ত করবে। জল দিয়ে উত্তপ্ত করলেই SO3H গ্রুপ থেকে SO3H গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে তোমাদের তৈরি হয়ে গেল বেনজিন। তাহলে রিয়াকশনগুলো দেখো, আর দু তিনটে বিক্রিয়া আছে, আর একটা তোমাদের ভিডিও করে দেবো। তাহলে তোমাদের এই অ্যারোমেটিক অংশটা শেষ হয়ে যাবে। যদিও অ্যারোমেটিকটা তোমাদের এবছর পরীক্ষার সিলেবাসের মধ্যে ছিল না। আর তারপরে আমরা একটা দুটো করে ক্লাস খুব দ্রুত এনভায়রনমেন্ট কেমিস্ট্রি এবং পি ব্লকের কী করতে হবে, তাহলে ডাইরেকশন দিতে হবে, সেগুলো আলোচনা করবে। তাহলেই আমাদের সিলেবাসটা কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যেই শেষ করবে।